মহাবিশ্বের বুকে এমন এক বিধ্বংসী কাণ্ড ঘটে গেছে যা পুরো বিশ্বকে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। আপনারা কি জানেন, হরমুজ প্রণালীতে ভেসে আসা একটি মালবাহী জাহাজে ইরান এমন এক ভয়াবহ হামলা চালায় যাতে আমাদের 11 জন ভারতীয় নাবিক মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আর এই হামলার প্রতিশোধ নিতে আমেরিকার প্রেসিডেন্ট এক রাতে কি করলেন সেটাই আজকের বলবো। আর কি বলবো, 140টি ভিন্ন গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একযোগে বিধ্বংসী বোমা হামলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 140টি লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিল মার্কিন বায়ুসেনা। কিন্তু খেলা এখানেই কিন্তু শেষ নয়। তারপর ইরানের পাল্টা জবাব কি ছিল সেটা জানেন কি? চলুন সেটা নিয়েও আজকে আলোচনা করব। আর কি আলোচনা করব, ইরান এমন এক মরণ কামড় দিয়েছে যাতে কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, ইউএই পুরো উপসাগরীয় অঞ্চলের আকাশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আলোয় জ্বলছে। সাইরেনের আওয়াজ কাঁপছে মধ্যপ্রাচ্যে। দেখুন, আজকের এই বিশেষ পর্বে আমরা শুধুমাত্র যে একটা নিউজ বা খবর আপনার সামনে তুলে ধরব না, আমরা পুরোপুরি অত্যন্ত রোমাঞ্চকর সত্যের মুখোমুখি দাঁড়াবো। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনি দেখছেন প্রিয় জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। কেন ইরান হঠাৎ আমাদের ভারতীয় নাবিকদের উপর জাহাজে হামলা করলো? আমেরিকার 140টি হামলার পর ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে আমেরিকার 5টি চরম মিত্র দেশের উপর আছড়ে পড়ল? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের দেশ ভারতের অর্থনীতি এবং ভারতের শেয়ার বাজারে এর কি প্রভাব পড়তে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে একটি বিশেষ প্রশ্ন যার সঠিক উত্তর দিয়ে আপনারা প্রমাণ করবেন যে আপনিও একজন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, নতুন এসেছেন, তাদেরকে বলবো এখনই যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আইকনে প্রেস করে বেল আইকনটি প্রেস করুন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদেরকে ফলো করতে ভুলবেন না। চলুন এই রুদ্ধশ্বাস গল্পের প্রতিটি অধ্যায় একে একে ডিকোড করা যাক। বন্ধুরা, ঘটনার সূত্রপাত 12ই জুলাই, তারিখটা মনে রাখুন কিন্তু, কারণ এটিকে বর্তমান ইরান আমেরিকা যুদ্ধের অন্যতম বিপজ্জনক এবং সংকটময় দিন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। হঠাৎ করে ইরান ওমান উপসাগরের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকা লাগানো একটি বিশাল কন্টেনারবাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দেয়। আর এই হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে জাহাজের ইঞ্জিন রুম মুহূর্তের মধ্যে আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে। পুরো জাহাজটি মাঝ সমুদ্রে একদম জ্বলন্ত কফিনে পরিণত হয়েছিল। বন্ধুরা, সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটি কি জানেন? সেটা হলো এই জ্বলন্ত জাহাজে কর্মরত ছিলেন আমাদের দেশের, ভারতবর্ষের 11 জন নাবিক। আমাদের দেশের বীর সন্তানেরা সমুদ্রের মাঝখানে আগুনের শিখার মুখোমুখি দাঁড়িয়েছিলেন। যখন জাহাজের ইঞ্জিন রুম পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন নাবিকদের বাঁচাতে শেষ মুহূর্তে জাহাজটি পরিত্যাগ করতে হয়। এই চরম সংকটময় মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ম্যাসকেটে অবস্থিত আমাদের ভারতীয় দূতাবাস কাল বিলম্ব না করে ওমানের সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এবং দ্রুত উদ্ধারের অভিযান চালানো হয়। দেখুন, ওমানি কোস্টগার্ড এবং উদ্ধারকারী দল অভূতপূর্ব সাহস দেখিয়ে রুদ্ধশ্বাস তল্লাশি অভিযান চালানো হয় এবং তারপরে আমাদের দেশের 10 জন নাবিককে একদম সম্পূর্ণভাবে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু এখানেই বুক কেঁপে ওঠার মতো খবরটি সামনে আসে। আমাদের এক অত্যন্ত সাহসী ভারতীয় নাবিক, ইন্ডিয়ান সোলজার এখনো নিখোঁজ। হ্যাঁ বন্ধুরা, ওমান উপসাগরের উত্তাল তরঙ্গে এখনো তার কোনো খোঁজ মেলেনি। তার পরিবার আজ উদ্বেগে দিন কাটাচ্ছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসেন।
ভারতের পক্ষ থেকে এই ঘটনার পর অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। ভারত সাফ জানিয়ে দিয়েছে যে বাণিজ্যিক জাহাজ অর্থাৎ কমার্শিয়াল শিপ এবং সাধারণ নাবিকদের পরিকাঠামোকে নিশানা করা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। ভারত কাল বিলম্ব না করে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফেরানোর কড়া আহ্বান জানিয়েছেন। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন মাথায় আছে। কি সেই প্রশ্ন? প্রশ্নটা হলো, ইরান কেন হঠাৎ এই বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালালো? চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, ইরানের আইআরজিসির দাবিটা কি? তারা নাকি জাহাজটির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জাহাজটি তা অমান্য করে। আর তাই তারা ইরানের তৈরি আধুনিক অস্ত্র দিয়ে জাহাজটিকে ধ্বংস করার চেষ্টা করে। বন্ধুরা, আমেরিকা যখন দেখলো যে ইরান এইভাবে আন্তর্জাতিক সমুদ্র সীমায় একের পর এক জাহাজের উপর হামলা চালাচ্ছে এবং গ্লোবাল সাপ্লাই চেনকে ধ্বংস করছে, তখন ট্রাম্প প্রশাসন আর চুপ করে বসে থাকলেন না বা থাকতে পারেননি। আমেরিকা ভালো করেই জানে যে হরমুজ প্রণালী দিয়ে প্রতি বছর হাজার হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল করে। যদি এখানে একটিও হামলা সফল হয় তাহলে গ্লোবাল ইন্স্যুরেন্সের মার্কেট এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় আকাশ ছোঁবে। এছাড়া জাপানের মতো আমেরিকার পরম মিত্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জ্বালানির জন্য সম্পূর্ণভাবে এই রুটের উপর নির্ভরশীল। এটা কিন্তু আমেরিকা ভালোভাবে জানে। আর তাই আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক রক্তক্ষয়ী যুদ্ধের পরিকল্পনা করে। তারা ইরানের উপর শতাব্দীর অন্যতম বৃহৎ বিমান হামলা চালায়। আমেরিকার ফাইটার জেট এবং মিসাইলগুলো ইরানের মাটিতে 140টি অত্যন্ত সংবেদনশীল সামরিক ঘাঁটিতে ভয়াবহ আক্রমণ চালায়। আসুন আমরা দেখে নিই এই 140টি টার্গেটের মধ্যে কটা ঠিক কি হয়েছিল এবং টার্গেটের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছিল সেটাই আমাদের এখন দেখার বিষয়। দেখুন, ইরানের মিসাইল লঞ্চ ফেসিলিটি, যেখান থেকে ইরান অন্য জাহাজের ক্ষেপণাস্ত্র দাগে। আর কোথায়? ড্রোন বেসটা কোথায়? ইরানের ড্রোন উৎপাদনের মূল কারখানা এবং লঞ্চিং স্টেশন, এখানের উপর আঘাত করা হয়। আর কোথায় আঘাত করা হয়? উপকূলীয় রাডার স্টেশন, যা দিয়ে ইরান সমুদ্রে জাহাজের গতিবিধি ট্র্যাক করত, এখানেও আঘাত করা হয়। আর কোথায় আঘাত করা হয়? নৌঘাঁটি। ইরানের সেনার প্রধান যে আস্থানা ছিল, যে নৌঘাঁটি, সেই সমস্ত নৌঘাঁটির উপরেও কিন্তু আক্রমণ চালানো হয়েছে। আর কোথায়? মানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ইরানের পুরো সিস্টেম, নেভাল বেস সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য একদম 140টি টার্গেট নেওয়া হয়েছিল, টার্গেটের উপরে আঘাত করা হয়। আর কোথায়? দেখুন, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, সেটা কি? যেখান থেকে এই সমস্ত আক্রমণের নির্দেশ দেওয়া হতো, সেটাও কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এইবার আসছি আইআরজিসির কথায়। দেখুন, আইআরজিসির পরিকাঠামো ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, এর উপরেও কিন্তু আঘাত করা হয়েছে। যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ মজুদ রাখা ছিল, এখানেও কিন্তু আটক করা হয়েছে। আমেরিকার স্পষ্ট বক্তব্য ছিল ইরানের এই ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে আর কোনো বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালাতে না পারে। কিন্তু ইরান তো আর গুটিয়ে ফেলার পাত্র নয় বা মুখ গুটিয়ে ফেলার পাত্র নয়। সে কি করলো? ইরান স্পষ্ট হুমকি দিয়েছে যে তারা হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই খোলা রাখবে না এবং এই রুট দিয়ে যে কোনো জাহাজ যেতে হলে ইরানের অনুমতি নিতেই হবে। বন্ধুরা, আমেরিকার 140টি হামলার জবাবে ইরান যা করলো তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। কি করেছে? ইরান কোনো সাধারণ প্রতিশোধ নেয়নি। ইরান একযোগে মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত গলফ বা
উপসাগরীয় দেশের ওপর শত শত ড্রোন এবং আধুনিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করে দেয়। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা হামলা করলো ইরানে, কিন্তু ইরান হামলা করলো কাতার, বাহরিন, কুয়েত, ইউএই এবং ওমানের মতো নিরীহ দেশগুলির ওপর। এটা কিরকম বিচার? দেখুন, এটাই আপনাকে আগে বুঝতে হবে। এর পেছনে কি রয়েছে? এর পেছনে রয়েছে ইরানের এক মারাত্মক রণকৌশল। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা তাদের ওপর 140টি হামলা চালিয়েছে। তা সম্ভব হয়েছে এই গলফ দেশগুলোর পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতার ফলে। কারণ এই প্রতিটি দেশে রয়েছে আমেরিকার অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী সামরিক ঘাঁটি। আসুন আমরা একে একে দেখে নিই এই ঘাঁটিগুলোর গুরুত্ব কতটা এবং ইরান কেন দেশের নিশানা বদলালো। কাতারে কি করলো? কাতারে হচ্ছে আল উদেইদ বিমান ঘাঁটি। বন্ধুরা, এটি একটি সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি। এটি মার্কিন বায়ুসেনার নার্ভ সেন্টার বা স্নায়ুতন্ত্র বলা যেতে পারে। এখান থেকেই আমেরিকা তার সমস্ত বিমান ও নজরদারি ড্রোন পরিচালনা করে। আর কি? আর হচ্ছে বাহরিনে কি করলো? বাহরিনে ইউএস ফ্লিট হেডকোয়ার্টার। সেটা কি? পারস্য উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরকে পাহারা দেওয়ার জন্য মূল দায়িত্ব এই ফিফথ ফ্লিটের ওপর ছিল। এই হেডকোয়ার্টারে বাহরিনের অবস্থিত, যা ইরানের ক্ষেপণাস্ত্রের মূল নিশানায় পরিণত হয়েছে। আর সেটাই কিন্তু অনেকাংশে ধ্বংস হয়েছে। আর কোথায়? কুয়েতে কোথায় ধ্বংস করা হয়েছে? কুয়েতে হচ্ছে লজিস্টিক হাব। কুয়েত হলো আমেরিকার স্থলবাহিনীর প্রধান লজিস্টিক ও অস্ত্র মজবুত রাখার কেন্দ্র। এখানেও কিন্তু আক্রমণ চালিয়েছে ইরান। আর কোথায় চালিয়েছে? ইউএইতে কোথায় চালিয়েছে? সাধারণ মানুষের উপর চালায়নি, কিন্তু চালিয়েছে আল ফায়দা এয়ারবেসের উপর। সেখানে কি আছে? সেখানে আছে আমেরিকার গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রধান হাতিয়ার এবং আধুনিক বিমানের কেন্দ্র এটি। আর চালানো হয়েছে কোথায়? ওমানে কোথায় চালিয়েছে? সমুদ্র স্থলভাগে আমেরিকার লজিস্টিক ও যুদ্ধজাহাজ মেরামতের সবচেয়ে বড় সহযোগী এই জায়গাটি। এখানে আক্রমণ চালানো হয়েছে। ইরানের একের পর এক মিসাইল আছড়ে পড়ার পর এই সমস্ত দেশে আজ সাইরেনের বিকট আওয়াজ এ মানুষ কান পাতা দায় হয়ে গেছে। মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে। মধ্যপ্রাচ্যের শান্তি আজ পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। বন্ধুরা, এবার একটু বিরাট ভূ রাজনৈতিক একটু বিশ্লেষণ বোঝা যাক। অনেকে ভাবছেন ইরান আমেরিকার মূল ভূখণ্ডের ওপর সরাসরি আক্রমণ করছে না কেন? আসলে ইরান আমেরিকার দূরত্ব এতটাই বেশি এবং তার কারণ হলো ইরান আমেরিকার মধ্যে দূরত্ব। দেখুন, ইরান আমেরিকার মধ্যে এতটাই দূরত্ব যে ইরানের পক্ষে আমেরিকার মূল ভূখণ্ডে কিন্তু আক্রমণ করার ক্ষমতা ইরানের নেই। আর সেই কারণেই ইরান ব্যবহার করছে তার অত্যন্ত চতুর সামরিক স্ট্র্যাটেজি, যাকে ভূরাজনৈতিক ভাষায় বলা হয় অসম যুদ্ধ। সহজ ভাষায় বললে, যখন একটি দুর্বল দেশ কোনো শক্তিশালী মহাশক্তির সাথে সরাসরি পেরে ওঠে না, তখন সে ইনডাইরেক্ট বা পরোক্ষ উপায়ে মহাশক্তিগুলিকে এমনভাবে আঘাত করে যা তার টিকে থাকা কঠিন হয়ে যায়। ইরান ঠিক সেই স্ট্র্যাটেজি কিন্তু নিয়েছে। এখানে মূল তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে এটি। সেটা কি? কস্ট অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের খরচ বাড়িয়ে দেওয়া। দেখুন, আমেরিকার যুদ্ধ করার খরচ এমন মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইরান যাতে মার্কিন অর্থনীতিতে টান পড়ে। মার্কিন জোট ভেঙে দেওয়া। 2 নম্বর, কিরকম? গলফ কান্ট্রিগুলোর উপর হামলা করে ইরান তাদেরকে বার্তা দিচ্ছে, তোমরা যদি আমেরিকাকে সাহায্য করো তবে তোমাদের ওপরেও ক্ষেপণাস্ত্র পড়েছে, আরও পড়বে। এর ফলে কাতার বা বাহরিনের সরকার আমেরিকাকে সাহায্য করার আগে 10 বার ভাববে। গ্লোবাল এনার্জি মার্কেটিং ব্যাহত করা। কিরকম? হরমুজ প্রণালী অবরুদ্ধ করে তেলের সাপ্লাই চেনকে আটকে বিশ্বের সমস্ত দেশকে আমেরিকার ওপর চাপ সৃষ্টি করতে বাধ্য করা।
এটি কিন্তু দাবার চালের মতো এক ভয়ানক খেলা, যা ইরান অত্যন্ত নিখুঁতভাবে খেলে যাচ্ছে। বন্ধুরা, এবার আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কিরকম? এই যে যুদ্ধ, এই যুদ্ধের ফলে ভারতের প্রভাব কি হবে, বা ভারতের উপর কি প্রভাব পড়বে? এটা কিন্তু আমাদের লাখ টাকার প্রশ্ন। আমরা কি লাভবান হব, নাকি আমাদের পকেটে সরাসরি টান পড়বে? চলুন সেই বিষয়টা নিয়েই আমি একটু সহজ করে আপনাকে বুঝিয়ে দিই, একদম জলের মতো ভাবে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, তেলের দামের বিস্ফোরণ, এটা তো বলার অপেক্ষা রাখে না। ভারত 80% অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করে, এটা বলার অপেক্ষা রাখে না। যতই আমরা স্বনির্ভর হয়ে গেছি বলে চিৎকার করি, এখনো আমাদেরকে 80% তেল বাইরে থেকে নিয়ে আসতে হয়। এই তেলের সিংহভাগ আসে কোথা থেকে বলুন তো? মধ্যপ্রাচ্যের এই হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের কারণে যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তবে কাঁচা তেলের দাম হু হু করে বেড়ে যাবে, আর এর সরাসরি প্রভাব পড়বে আপনার আমার রান্নার গ্যাস বা গাড়ি চালানোর পেট্রোল ডিজেলের উপর। আর সেই পেট্রোল ডিজেলের উপরে যখনই টান পড়বে, সেটাই পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর, কারণ সবকিছু এই পেট্রোল ডিজেল আর গ্যাসের উপর নির্ভরশীল। তাহলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন তো বাড়তেই থাকবে। এটা কিন্তু ভারতের পক্ষে খুবই ক্ষতিকর, এটা আটকানো সম্ভব নয়। আর কি? শেয়ার বাজারের পতন। সেটা কি? নিফটি 50 ক্র্যাশ করবে, সেন্সেক্স নামবে। সেটা একটু আপনাকে বলি। দেখুন, আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে এই অস্থিরতার খবর শোনা মাত্রই ভারতীয় শেয়ার বাজারে একটা বড় সড়ো পতন লক্ষ্য করা গেছে। আর কি? স্টক মার্কেটে কিছুটা সামলে নিলেও বিনিয়োগকারীদের মনে কিন্তু একটা ভয় আসবে। সেটা হলো, আগামী দিনে কি নিফটি 50 সম্পূর্ণ ক্রাশ করতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে টাকা তুলে নিতে পারেন, যা আমাদের শেয়ার বাজারকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ফেলে দিতে পারে। এটা কিন্তু অবশ্যই আমাদের উপর একটা কালো ছায়া দেখা দিচ্ছে। আর কি? 3 নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হলো কূটনৈতিক ও ওমানের ভূমিকা। কিরকম? দেখুন, এর মধ্যেও ভারতের মধ্যে একটি ইতিবাচক দিকও রয়েছে। কি? ওমান, যিনি এই যুদ্ধে আমেরিকা এবং ইরানের মাঝখানে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, ভারতের সাথে সেই ওমানের সম্পর্ক অত্যন্ত মধুর। কিছুদিন আগে আমি ভিডিও করেছি যে ওমানে গিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী, বড় ডিল করেছিলেন। ভারত চাইলে ওমানের মাধ্যমে এই সংকটের সমাধান করতে কূটনীতিতে এক বিরাট বিশ্ব নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে পারে। ওমান এখনো চেষ্টা করছে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে। যদি আনা যায়, তাহলে কিন্তু ভারতের এই এত কিছু ভাবতে হবে না। তাহলে কি যুদ্ধের কোনো শেষ নেই? দেখুন বন্ধুরা, পরিস্থিতি কিন্তু ক্রমশ অন্ধকারের দিকে যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। মনে রাখবেন, জিও পলিটিক্স কিন্তু কখনো আবেগ দিয়ে চলে না। আমেরিকা এবং ইরানের মধ্যে যে 60 দিনের শান্তি চুক্তি বা সমঝোতার একটা স্মারক স্বাক্ষরিত হয়েছিল বা এমওইউ স্বাক্ষরিত হয়েছিল, তা এখন সম্পূর্ণরূপে ভেস্তে গেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই ন্যাটো সামিটে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে এই শান্তি আলোচনা এখনই বন্ধ করা হচ্ছে। অনেকে আশঙ্কা করছেন যে আমেরিকা হয়তো ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান বা লং মিলিটারি ক্যাম্পেইন প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান একটি বিশাল ও জটিল ভৌগোলিক দেশ, তাই ইরানের মাটিতে যুদ্ধ চালানো আমেরিকার জন্য খুব যে সহজ হবে তা কিন্তু নয়। তবে আশা এখনো শেষ হয়ে যায়নি। কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু ওমান যেভাবে দুই দেশের সাথে নিবিড়ভাবে কথা চালাচ্ছে, তাতে হয়তো বড় সারপ্রাইজ দেখা দিতে পারে। আজকের পর্ব শেষ করার আগে আপনাদের থেকে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রশ্ন আমি রেখে যেতে চাই। আপনারা কি বলতে পারবেন, নিচের কোন পর্বতমালাটি আংশিক বা সম্পূর্ণরূপে ইরানের মধ্যে অবস্থিত? 1 নম্বর হিমালয় পর্বতমালা, 2 নম্বর জাগ্রস পর্বতমালা, 3 নম্বর আন্দিজ পর্বতমালা এবং 4 নম্বর হলো আল্পস পর্বতমালা। যদি উত্তরটি জেনে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমি এবং আমার টিম প্রত্যেকটি কমেন্ট পড়ি। যারা উত্তর দেবেন
তাদের আমি ভালো রিয়াক্ট তো অবশ্যই করব, এবং আপনাদের যারা যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে স্ক্রিনে কিন্তু পরের ভিডিওতে আমরা শেয়ার করব। আজ এই পর্যন্তই বন্ধুরা। এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই বিশ্বের জ্বলন্ত পরিস্থিতি সম্পর্কে আপনি সচেতন থাকবেন। আর যদি এরকম ধরনের খবর প্রতিদিন পেতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যালকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।